হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বায়োলজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পৌষ্টিক নালী। এখানে আমরা আলোচনা করব পৌষ্টিক নালীর যে বিভিন্ন অংশ রয়েছে এবং পৌষ্টিক নালীর যে কাজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে পৌষ্টিক নালীটা কী। দেখো, মুখ থেকে পায়ু পর্যন্ত যে নালীর মাধ্যমে খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ ও অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে তাকে পৌষ্টিক নালী বলে। অর্থাৎ আমাদের মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে নালীটার মধ্যে খাদ্যের গ্রহণ, খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ অর্থাৎ অপাচ্য খাদ্য দেহের বাইরে নির্গত হয়ে যায়, সেই নালীটার নাম হচ্ছে পৌষ্টিক নালী। এবার আমরা এই পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তো দেখে নিই আমরা পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ কি কি। তো প্রথম হচ্ছে কি, পৌষ্টিক নালীর প্রথম অংশ হচ্ছে মুখ, তারপর হচ্ছে গলবিল, তারপরে আসে গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, তারপর হচ্ছে বৃহদন্ত, তারপর হচ্ছে পায়ু। অর্থাৎ মুখ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং পায়ু, এই পুরো পথটাকে আমরা একসঙ্গে বলি পৌষ্টিক নালী। এবং এই পথের মধ্যেই খাদ্য, আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করি সেই খাদ্যবস্তু কি হয়, পরিপাক হয়, শোষণ হয়, আর অপাচ্য যে খাদ্যটা থাকে বা অপাচ্য যে অংশ থাকে সেটা পায়ু মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এখন আমরা প্রত্যেকটা অংশ নিয়ে ছোট ছোট ইনফরমেশন বা ছোট ছোট টপিক জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব মুখ সম্পর্কে। তো মুখ দেখো, আমাদের বলছি মুখের দুটি অংশ। মুখের কটা অংশ বলছে? দুটো অংশ। একটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে মুখবিবর। ভেস্টিবিউলটা কি? মুখের বাইরের অংশ, যেটা আমরা বাইরে থেকেই দেখতে পাই, যেমন ঠোঁট, মাড়ি, দাঁত, এই অংশটাকে আমরা বলছি ভেস্টিবিউল। অর্থাৎ এক কথায় ভেস্টিবিউল হলো মুখের সামনের অংশ। আর একটা কি? মুখবিবর। মুখবিবর কি? মুখের ভেতরে যে প্রসারিত অংশ রয়েছে, মানে মুখের ভেতরে যে গহ্বর টাইপের যে প্রসারিত অংশটা রয়েছে সেটাকে আমরা বলি মুখবিবর। ঠিক আছে? যেখানে থাকে হচ্ছে জিহ্বা ও তালু। এই জিহ্বা এবং তালুর অবস্থান হচ্ছে মুখবিবরে। এবার আমরা এই মুখ পড়ার সময় যে দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, একটা হচ্ছে দাঁত আর একটা হচ্ছে জিভ। এই দাঁত এবং জিভ সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে নেব। দেখো, বলছে মানুষের দুই প্রকার দাঁত দেখা যায়। দুই প্রকার দাঁত নয়, মানে মানুষের যে দাঁতের যে বৈশিষ্ট্য সেই অনুসারে দাঁতকে দুই ভাগে ভাগ করা যায় বা দুই টাইপের দাঁত বলা যেতে পারে। প্রথমে দেখো লেখা রয়েছে ডাইফিকোডন্ট দাঁত, আর দু নম্বর হচ্ছে হেটেরোডন্ট দাঁত। আমরা জানবো যে ডাইফিকোডন্ট দাঁতটা কী এবং হেটেরোডন্ট দাঁতটা কী। মানুষের দাঁতকে ডাইফিকোডন্ট দাঁত বলা হয় কেন? কেন মানুষের দাঁতকে আমরা ডাইফিকোডন্ট দাঁত বলি? দেখো, ডাইফিকোডন্ট হচ্ছে এমন এক প্রকার দাঁত যে দাঁত কি হয়, দুবার উঠে। পুরো দাঁত দুবার উঠতে পারে বা কিছু দাঁত থাকবে যেগুলি দুবার উঠবে। তো মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই মানুষের 32টি দাঁতের মধ্যে 20টি দাঁত রয়েছে যেগুলা দুবার উঠে। অর্থাৎ একবার শিশু বয়সে ওঠার পরে ভেঙে যায়, তারপর পুনরায় উঠে। তাই মানুষের দাঁতকে আমরা ডাইফিকোডন্ট দাঁত বলি। তাহলে বোঝা গেল যে ডাইফিকোডন্ট দাঁত কি? ডাইফিকোডন্ট দাঁত হচ্ছে যে সমস্ত প্রাণীর দাঁত দুবার উঠে তাদের আমরা ডাইফিকোডন্ট দাঁত বলি। যেহেতু মানুষের দাঁত আমরা দেখলাম দুবার উঠছে, তাই মানুষের দাঁতকে ডাইফিকোডন্ট দাঁত বলা হয়। নেক্সট হচ্ছে মানুষের দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলা হয় কেন? এবার হেটেরোডন্ট বলা হচ্ছে কেন মানুষের দাঁতকে? মানুষের দাঁতের বিভিন্ন প্রকার দাঁত দেখা যায়, মানে মানুষের যে 32টা দাঁত রয়েছে সেই দাঁতের বিভিন্ন প্রকার রয়েছে বা বিভিন্ন দাঁতের বিভিন্ন কাজ রয়েছে। এই জন্য এই ভ্যারাইটি থাকার কারণে মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট দাঁত। এবার আমরা জানবো যে মানুষের দাঁতের এই যে বললাম যে বিভিন্ন প্রকার রয়েছে, তা কত প্রকারের দাঁত রয়েছে। তো মানুষের দাঁত রয়েছে হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে ইনসাইসর, 2 হচ্ছে ক্যানাইন, 3 হচ্ছে প্রিমোলার, 4 হচ্ছে মোলার। ইনসাইসর যে দাঁত রয়েছে আমাদের একদম সামনের দাঁত, সামনে আমরা হালকা করে হাসলে যে দাঁতগুলি বার হয়ে যায় সেগুলোকে বলা হয় ইনসাইসর দাঁত। একে স্মাইল টিথও বলা হয়। এর কাজ কি? খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে। আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবারটাকে
কাটিং করতে সাহায্য করা হচ্ছে ইনসাইসর দাঁত। ক্যানাইন, ক্যানাইনের কাজ কি? ইনসাইসরের পাশে ক্যানাইন দাঁত থাকে। তো এই ক্যানাইন দাঁতের কাজ হচ্ছে কাটা এবং ছেঁড়ার কাজ করে। ক্যানাইন দাঁত যেমন একধারে কোনো খাদ্যবস্তুকে কাটে, সেখানে একই রকমভাবে ছেঁড়ার কাজও করে। আর হচ্ছে প্রিমোলার, প্রিমোলার কি? প্রিমোলার দাঁত হচ্ছে খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে, আর মোলার দাঁত হচ্ছে খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে। তাহলে আমরা যদি পুরোটা একবার বলি যে ইনসাইসরের কাজ হচ্ছে শুধুমাত্র কাটিং করা, ক্যানাইনের হচ্ছে কাটিং করা এবং ছেঁড়া, আর প্রিমোলার এবং মোলার এই দাঁতের কাজ হচ্ছে খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে। ইনসাইসর যে দাঁতটা রয়েছে, দেখো প্রথমে যে 4টে দাঁত রয়েছে, এই 4টে হচ্ছে ইনসাইসর রয়েছে। ঠিক 4টে দাঁতের পাশে একটা একটা করে বড় দাঁত দেখিয়েছি, এটা হচ্ছে ক্যানাইন দাঁত, এদিকে একটা ওদিকে একটা। তারপর দুটো করে প্রিমোলার, এদিকে দুটো আছে ওদিকে দুটো আছে নিচের চোয়ালে। তারপর মোলার থাকছে হচ্ছে 3টে করে। ঠিক আছে, তো মোট কতগুলা দাঁত হয়ে যাবে দেখো। ইনসাইসর রয়েছে 4টে, মানে একটা পাটিতে আমরা হিসাব করছি। ইনসাইসর রয়েছে 4টে, ক্যানাইন রয়েছে 2টো, প্রিমোলার রয়েছে 4টে, আর মোলার রয়েছে 6টি। তাহলে 16টা হয়ে গেল, 16টা নিচে 16টা উপরে, তাহলে 32টা দাঁত হয়ে গেল। ঠিক আছে, এবং শিশুদের ক্ষেত্রে কি হয়? শিশুদের ক্ষেত্রে 20টি দাঁত থাকে। তো 20টি দাঁতের কিভাবে থাকে দেখো, ইনসাইসর এই সামনের দাঁতগুলাই দেখবে শিশুদের প্রথমে ওঠে, এটা 4টেই থাকে। ক্যানাইন দাঁত 2টোই থাকে, আর প্রিমোলার দাঁত শিশুদের ক্ষেত্রে থাকে না। এটা একটা কোশ্চেন আমাদের বারবার পরীক্ষা হয় যে শিশুদের কোন দাঁত অনুপস্থিত থাকে, তো তোমাকে বলতে হবে যে শিশুদের প্রিমোলার দাঁত থাকে না। আর মোলার দাঁত থাকে পূর্ণবয়স্ক মানুষের 6টি, আর শিশুদের ক্ষেত্রে 4টি থাকে। তার কারণ হচ্ছে যে দুটো কোম রয়েছে, দুটো মানে নিচে দুটো কোম ওপরে দুটো কোম, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, সেটা অনেক পরে ওঠে। তাই আমাদের এই ক্ষেত্রে ক্যানাইন দাঁত রয়েছে শিশুদের ক্ষেত্রে 4টে, ইনসাইসর দাঁত রয়েছে 4টে, ক্যানাইন রয়েছে 2টো, প্রিমোলার দাঁত নেই এবং মোলার দাঁত রয়েছে 4টে। তাহলে 10 আর 10 20টা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যে পূর্ণবয়স্ক মানুষের ডেন্টাল যে ফর্মুলা সেটা হচ্ছে 21-23, এবং শিশুদের ক্ষেত্রে দাঁতের যে ফর্মুলা সেটা হচ্ছে 21-02। এই দুটো পরীক্ষায় বারবার এসেছে। তো আমাদের দেখো নিচে আমরা পয়েন্ট করে লিখে দিয়েছি যে শিশুদের প্রিমোলার দাঁত থাকে না। এটা কোশ্চেন বারবার পরীক্ষায় এসছে যে শিশুদের কোন প্রকার দাঁত দেখা যায় না, তো তার অ্যান্সার হবে কি? প্রিমোলার দাঁত দেখা যায় না। আর মোলার দাঁতে 6টির পরিবর্তে 4টি থাকে, শেষের দুটোকে আক্কেল দাঁত বলা হয়। নিচেতে যে 6টা 3টে করে 6টা থাকবে, এখানে একটা একটা করে কম থাকবে, কারণ একদম শেষের দাঁতগুলোকে আমরা আক্কেল দাঁত বলি। টোটাল 4টে আক্কেল দাঁত রয়েছে আমাদের। ঠিক আছে, এবার আমরা চলে আসবো জিহ্বা বা জীব নিয়ে আমরা আলোচনা করব। এই জিহ্বা বা জীব হচ্ছে মানুষের স্বাদকোরক হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা কী স্বাদ, নোনতা, অম্ল, তিক্ত না মিষ্টি, এই যে স্বাদ বা একটা খাবারের বিভিন্ন স্বাদের অনুভূতি, সেটা আমাদের দেয় হচ্ছে জিহ্বা বা জীব। তো আমরা জানবো আমাদের জীবের যে একটা, দেখো ছবিতে আমি বুঝিয়েছি, ছবিতে বিভিন্ন অংশ দেখানো হয়েছে, কোন অংশে কোন স্বাদকোরক থাকে। দেখো প্রথমেই আমি বলি সামনের অংশে থাকে হচ্ছে মিষ্টি, আর পেছনে থাকে হচ্ছে তিক্ত। সামনে থাকে মিষ্টি আর পেছনে থাকে তিতো, আর দুই পাশে থাকে হচ্ছে অম্ল ও লবণাক্ত, আর মাঝে কিন্তু কোনো রকম স্বাদকোরক থাকে না। তাহলে আমাদের জীব সম্পর্কে এই জিনিসটা মনে রাখতে হবে যে জীবের সামনে অংশে মিষ্টি স্বাদ অনুভব করে, শেষের অংশে তিক্ত বা তেতো স্বাদ অনুভব করে, আর দুই পাশে হচ্ছে লবণাত্মক ও অম্ল স্বাদ অনুভব করে, আর মাঝে কোনো রকম স্বাদকোরক থাকে না। তাই মাঝে খাবার কোনো রকম টেস্টি আমরা গ্রহণ করতে পারি না। এরপরে আমরা আলোচনা করব গলবিল। গলবিলটা কি? মুখের পরবর্তী অংশ হলো গলবিল, মানে আমাদের মুখের পরে যে বড় গহ্বরের মতো একটা অংশ রয়েছে সেটাকেই আমরা গলবিল বলি। এরপরে আমরা চলে আসছি কি? গ্রাসনালী। গলবিলের পরবর্তী অংশ হচ্ছে গ্রাসনালী, যার দৈর্ঘ্য প্রায় হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি। এটা ইম্পর্টেন্ট যে গ্রাসনালীর দৈর্ঘ্য কত, তো গ্রাসনালীর দৈর্ঘ্য তোমাদের মনে রাখতে হবে 10 থেকে 12 ইঞ্চি। এর কাজ হলো কি? মুখবিবরে খাদ্যবস্তুকে পাকস্থলীতে পৌঁছিয়ে দেওয়া। এই গ্রাসনালীর কাজ কি? গ্রাসনালীর কাজ হচ্ছে মুখবিবরের খাদ্যবস্তুটাকে কি করবে? পাকস্থলী পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এখানে কোনো রকম খাদ্যের কিন্তু পাচন হয় না, এটা তোমরা মনে রাখবে যে গ্রাসনালীর মধ্যে খাদ্যের কোনো রকম পাচন হয় না। গ্রাসনালীর স্রেফ কাজ হচ্ছে মুখবিবর থেকে খাদ্যটাকে পাকস্থলীতে পৌঁছিয়ে দেওয়া। এবার আমরা আলোচনা করব হচ্ছে পাকস্থলী। পাকস্থলীটা দেখতে বলছে ইংরেজি যে অক্ষরের মতন,
আমাদের ইংরেজি যে অক্ষর রয়েছে সেই যে অক্ষরের মধ্যে পাকস্থলীর আকৃতি। এখানে খাদ্যবস্তু বিভিন্ন এনজাইম এবং HCl এর ফুল ফর্ম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা পাচিত হয়। মানে আমরা যে খাবার গ্রহণ করছি মুখ থেকে যখন পাকস্থলীতে পৌঁছাচ্ছে তখন পাকস্থলীতে কি হচ্ছে, বিভিন্ন এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে খাদ্যটার পাচিত হচ্ছে। এরপরে এই পাচিত খাদ্যবস্তু ক্ষুদ্রান্তে চলে যায়। এবার আমরা আলোচনা করব ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরবর্তী অংশকেই বলা হয় ক্ষুদ্রান্ত। অর্থাৎ পাকস্থলীতে খাদ্য পাচিত হওয়ার পর ক্ষুদ্রান্তে এসে পৌঁছায়। এটা হচ্ছে একটা লম্বা পেঁচানো নালী যার দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তটা কি, একটা লম্বা পেঁচানো নালী। তোমরা যদি ছবিটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। লম্বা পেঁচানো নালী হচ্ছে ক্ষুদ্রান্ত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে কত ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের 3টে অংশ রয়েছে। প্রথম অংশটার নাম হচ্ছে ডিউডিনাম, পরের অংশটার নাম হচ্ছে জেজুনাম এবং শেষ অংশটার নাম হচ্ছে ইলিয়াম। এবার আমরা জানবো একটা একটা করে ডিউডিনাম কি। ডিউডিনাম হচ্ছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে 25 সেমি মতো। এটা দেখতে অনেকটা সি অক্ষরের মতো, আমাদের ইংরেজি যে সি অক্ষর রয়েছে সেই সি অক্ষরের মতো দেখতে হচ্ছে ডিউডিনাম। যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত এবং অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয় রস এখানে খাদ্যে এসে মিশে। এই ক্ষুদ্রান্তের যে ডিউডিনাম অংশ রয়েছে এখানে কি হয়, দুটো রস এসে মিশে। একটা হচ্ছে যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত এবং অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয় রস এসে খাদ্যের সঙ্গে মিশে। এরপরে হচ্ছে কি জেজুনাম। জেজুনামের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। এর প্রাচীর হচ্ছে পুরু এবং এখানে কি থাকে, রক্ত জালক দ্বারা পূর্ণ থাকে। কারণ এই জেজুনাম অংশ থেকেই কি হয়, খাবারের শোষণ শুরু হয়। রক্তজালকের মধ্যে যে রক্ত থাকে সেটা কি করে, খাবার থেকে পুষ্টি বা এনার্জি সংগ্রহ করতে শুরু করে। ইলিয়ামের দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার এবং পেঁচানো অংশ। এই ইলিয়ামের পরবর্তী অংশই হচ্ছে বৃহদন্ত। বৃহদন্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এটি ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এই বৃহদন্তটা ইলিয়ামে শুরু হচ্ছে এবং পায়ুতে গিয়ে শেষ হচ্ছে। এই অংশের একটি অংশ হলো সিকাম। এই বৃহদন্তের একটি অংশ হলো সিকাম। এখানে কোশ্চিন হয় যে সিকাম আমরা কোথায় দেখতে পাই, তো তখন তোমাকে অ্যান্সার করতে হবে যে বৃহদন্তের মধ্যে সিকাম দেখা যায়। এই সিকাম থেকে তৈরি হয় অ্যাপেন্ডিক্স। আমাদের একটা রোগ হয় যে অ্যাপেন্ডিক্স রোগ, সেটা কিন্তু এই সিকামেই হয়। এখানে কি হয়, অপাচ্য খাদ্যবস্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ক্রিয়ার ফলে মলে পরিণত হয়। বৃহদন্তের ক্ষেত্রে কি ঘটে, বৃহদন্তে বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা অপাচ্য খাদ্যবস্তু কি হয়, মলে পরিণত হয়। এরপরে আমাদের চলে আসছে কি মলাশয়। বৃহদন্তে যখন মল তৈরি হয়ে গেল তখন সেটা মলাশয়ে এসে সাময়িকভাবে জমা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে বায়ু মাধ্যমে সেটা দেহের বাইরে নির্গত হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের মানুষের যে পৌষ্টিক নালী সেই সম্পর্কে আলোচনা। তো তোমরা দেখতে পেলে যে আমরা শুরু করেছিলাম মুখ থেকে, মুখের পরে খাবারটা চলে যাচ্ছে হচ্ছে কি গ্রাসনালী, তারপর হচ্ছে গলবিল, তারপরে পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, তারপর বৃহদন্ত, তারপর মলাশয়, তারপর হচ্ছে পায়ু। এই পুরো সিস্টেমটা আমাদের একসঙ্গে আমরা বলি মানুষের পৌষ্টিক নালী বা পৌষ্টিক নালী। তো এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।